আসসালামু আলাইকুম। রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা রাম ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের দল থেকে বহিষ্কার হয়। নিজের রাজনৈতিক কেরিয়ার গড়তে রাম যোগ দেয় বিরোধী পার্টিতে। এরই মাঝে রাম জানতে পারে তার বাবাকে তার দলের একজন নেতার সাথে মিলে বিরোধী পার্টির একজন নেতা খুন করে। এই নিয়ে রাম ও পার্টির ওই নেতার দ্বন্দ্ব যখন চরমে, ঠিক তখনই সেই নেতা খুন হয়। আর এই খুনের দায় পড়ে রামের উপর। নিজেকে বাঁচাতে রাম আত্মগোপনে চলে গেলে কেউ গোপনে তাদের ভিডিও করে টিভিতে প্রচার করতে থাকে। এখান থেকে এমন কিছু অজানা বিষয় উঠে আসে যা নাড়িয়ে দেয় পুরো কেরালাকে। রাম কি আসলেই সেই নেতাকে খুন করেছে? এই খুনের অভিযোগ থেকে কি সে বের হয়ে আসতে পারবে? কি ছিল সেই নেতার খুনের রহস্য? এমনই এক রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমাদের আজকের মুভি রামালীলা। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মুভির গল্পে। মুভির কাহিনী শুরু হয় কেরালা থেকে। এখানকার বিধানসভার এমএলএ রামামণিকে সম্প্রতি তার দল সিডিপি থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় তাকে বহিষ্কার করা হয়। ফোনে রামকে মেরে ফেলার জন্য অনেক হুমকি আসছে। এই জন্য সে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করায় পুলিশের পক্ষ থেকে তাকে 24 ঘন্টা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। আজ সে জেলা প্রশাসকের সাথে দেখা করবে নিজের কাছে ব্যক্তিগত বন্দুক রাখার অনুমতির জন্য। রাম দুজন কনস্টেবলের মাঝখানে বসে ডিসি অফিসের সামনে আসলে মিডিয়ার লোকেরা তাকে ঘিরে ধরে। একজন তাকে প্রশ্ন করে দল থেকে বহিষ্কারের ব্যাপারে সে কোনো কথা বলছে না কেন, সে প্রাণ ভয়ে ভীত কিনা, তার এই অস্ত্র রাখার অনুমতি প্রার্থনা, পাবলিকের চোখ অন্যদিকে ঘোরানোর উপায় কিনা, ইত্যাদি ইত্যাদি। রাম সাংবাদিকদের বলে এসব ব্যাপারে সে পরে কথা বলবে, আর সে প্রাণ ভয়ে ভীত নয়, বরং দুষ্ট লোকেরা যাতে আর তার পেছনে না পড়ে এই জন্য সে নিজের সাথে বন্দুক রাখতে চায়। চন্দ্রন নামের একজন সিনিয়র সাংবাদিক তখন রামকে জিজ্ঞেস করে যে পরিস্থিতি খারাপ হলে সে তার বন্দুক ব্যবহার করবে কিনা। রাম তখন মজা করে বলে তোমার মতো সাহসী শালা থাকলে হয়তো বন্দুক ব্যবহার করার প্রয়োজন হতো না, কিন্তু দুঃখের বিষয় তোমার তো কোনো বোন নেই, তাই হয়তো প্রয়োজন পড়লে বন্দুক ব্যবহার করতেই হতে পারে। একথা বলে রাম ডিসি অফিসের ভেতরে চলে যায়। ডিসি রামের সব ডকুমেন্টস চেক করে বলে দেখুন এই মুহূর্তেই পারমিশন দেওয়াটা অনেক বিতর্ক সৃষ্টি করবে। আপনাকে হত্যার হুমকি দিয়ে বারবার কল এসেছে, আপনি এর এফআইআরও করেছেন, তাছাড়া আপনার বাবা একজন শহীদ, তাই সার্বিক বিষয় বিবেচনা করে আপনাকে অনুমতি দিচ্ছি। রাম তখন বলে স্যার আমার বাবাকে হত্যা করা হয়েছিল। ডিসি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনার বাবা একজন ভালো পলিটিশিয়ান ছিল। রাম ডিসিকে ধন্যবাদ জানিয়ে চলে আসে। এরপর রাম রাজ্যের বিরোধী দল এনএসপি এর চেয়ারম্যান সাগর নাগরিদমের সাথে দেখা করে। মিটিং শেষে রাম ও সাগর মিডিয়ার সামনে এসে জানায় যে রাম এনএসপি তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টিভিতে এই নিউজ দেখে রামের মা রাগিনী মাহাতবন অনেক রাগ করে। রাগিনী ও সিডিপির অনেক বড় নেতা। রামের এনএসপি তে যোগ দেওয়ার প্রতিবাদে রামের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সিডিপির কিছু কর্মী রামের বাড়িতে আসে। এদের মধ্যে কেউ কেউ আবার রামের বাড়িতে ঢিল ছুঁড়ে জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে। একজন কর্মী তখন বাকিদের থামতে বলে, কারণ এটি শুধু রামের বাড়ি নয়, এটি সিডিপি দলের নেত্রী কমরেড রাগিনী মাহাতবনেরও বাড়ি। সিডিপির কর্মীরা তখন স্লোগান দিতে দিতে অন্যদিকে চলে যায়। পরদিন রাম টিভিতে নিউজ দেখছিল। রাগিনী মাহাতবনকে কিছু সাংবাদিক প্রশ্ন করছিল যে রামের সিডিপি ছেড়ে এনএসপি তে যোগদানকে রাগিনী কিভাবে দেখছে। রাগিনী সাংবাদিকদের বলে রাম এনএসপি তে যোগ দিয়ে তার বাবার রক্ত, আদর্শ আর আমার গর্বকে অপমান করেছে, তবে আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করার ইতিহাস আছে, যদি সে শত্রু নিজের রক্তেরও হয়। রামের বিরুদ্ধে লড়াই আমি সবসময় সামনের সারিতেই থাকবো। রাম এখন এনএসপি পার্টির একটা বাড়িতেই থাকছে, তার এখানে কাজ করা এই লোকটি টিভিতে নিউজ দেখে রামকে বলে এই বৃদ্ধ ডাইনিটি কে স্যার, আপনাকে কি সব আজে বাজে কথা বলছে। রাম মৃদু হেসে বলে এ আমার জন্মধাত্রী মা। এই কথা শুনে লোকটি বলে ছি ছি স্যার, আমাকে মাফ করবেন, আমি বুঝতে পারিনি। রাম তখন লোকটির কান মলে দিয়ে বলে কোনো মহিলার ব্যাপারে এমন মন্তব্য করা ঠিক নয়। এরপর রাম এনএসপি পার্টির ঐতিহ্যবাহী সাদা ধুতি ও সাদা শার্ট পরে রেডি হয় পার্টি মিটিং এ যাওয়ার জন্য। ওই সময় থমাস চাকু নামের একজন নেতা রামের কাছে আসে। থমাসকে পার্টি থেকে রামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। থমাস রামকে পার্টির কিছু নিয়ম কানুন শিখিয়ে দেয়। এই যেমন পার্টিতে উপরের সারির নেতাদের নিচের সারির নেতারা সবসময় স্যার বলে সম্বোধন করবে, আর সবসময় হাসি হাসি মুখ করে রাখতে হবে। মনে যাই থাকুক না কেন মুখে সবসময় ভালো ভালো কথা বলতে হবে। গাড়িতে করে পার্টি অফিসে যেতে যেতে থমাস রামকে বলে আজকের মিটিং এর মেইন এজেন্ডা আপনিও উদয় ভানু। গত নির্বাচনে উদয় ভানু আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে, আর এবার সে আপনার পক্ষে প্রচারণা করবে, কারণ সাগর স্যার আপনাকেই মনোনয়ন দিবে। পার্টিতে সাগর স্যারের কথাই শেষ কথা। পার্টি মিটিং শুরু হলে রাম কিছুটা লেট করে মিটিং এ পৌঁছায়। সে এসে দেখে যে উদয় ভানু বক্তৃতা করছে। উদয় ভানু তার হাতের ক্র্যাচটি দেখিয়ে বলে এই যে এটা দেখছেন, এটা আমি ফ্যাশনের জন্য ব্যবহার করি না। 10 বছর আগে পার্টির জন্য নিজের পা হারিয়েছি। এই জেলা
জেলার এনএসপি কে প্রতিষ্ঠিত করেছি আমি আমার এই হাত দিয়ে। নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি শুধুমাত্র এই পার্টির জন্য। এখন অন্য দল থেকে উদ্বাস্তু হয়ে আসে রামের জন্য আমাকে নমিনেশন দেওয়া হবে না, এটা আমি কখনো ভাবতেও পারিনি। রাম নিজের পার্টি থেকে বহিষ্কৃত হয়েছে। যে পার্টি তাকে পড়াশোনা করে অ্যাডভোকেট বানিয়েছে সে সেই পার্টির সাথে বেইমানি করেছে, এমনকি তার মাও তাকে বিশ্বাসঘাতক বলছে। এখন নির্বাচন হলে আমি রামকে কমপক্ষে 10,000 ভোটে পরাজিত করব। এরপর রাম দাঁড়িয়ে বলে, উদয় ভানুর কষ্টের কথা শুনে আমার খারাপ লাগছে, তবে একটা কথা তাকে মনে করিয়ে দিতে চাই, আমাকে এই পার্টিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়েছে, আমি কোনো উদ্বাস্তু নই। আর হ্যাঁ, আমি কোনো পার্টি টাকায় পড়াশোনা করিনি, আমার মায়ের কাঁথা সেলাইয়ের টাকা দিয়ে সরকারি স্কুল ও কলেজে পড়াশোনা করেছি। আমার বাবা বিজয় মাতবন এনএসপির কিছু নেতার জন্য খুন হয়েছিল, তবু আমি সব ভুলে এনএসপির সাথে কাজ করতে চাই, কারণ আমি বিশ্বাস করি এটাই রাজনীতি। উদয় ভানু আমার হয়ে কাজ করতে লজ্জা লাগলেও আমার উদয় ভানুর জন্য ভোট চাইতে বিন্দু মাত্র লজ্জা লাগবে না। রামের বক্তৃতা শুনে সবাই হাততালি দেয়। পার্টি চেয়ারম্যান নির্বাচনে রামের নাম ঘোষণা করলে মিটিং শেষ হবার আগেই উদয় ভানু সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় রাম সাংবাদিক রাঘবনের বাড়িতে যায়। বাড়িতে রাঘবন ও তার মেয়ে হেলেনা থাকে। 18 বছর আগে রাঘবনকে সিডিবি থেকে বহিষ্কার করা হয়েছিল। এখন সে পত্রিকায় কলাম লেখা আর বই পড়া নিয়েই পড়ে থাকে। রাঘবন রামকে বলে, আমি জানতাম তুমি আসবে আমার সাথে দেখা করতে, কারণ গত 18 বছরে যারা যারা পার্টি থেকে বহিষ্কার হয়েছে তারা সবাই আমার সাথে দেখা করতে এসেছে। রাম বলে, আমাকে অন্য সবার সাথে মেলাবেন না স্যার, আমি এসেছি অন্য কারণে। আমি এসেছি আপনাকে অনুরোধ করতে যে আপনি আমাকে নিয়ে যখন কলাম লিখবেন তখন যেন আমি বাতাসে উড়ে না যাই। রাঘবন হেসে বলে, আচ্ছা তোমার বহিষ্কারের কারণ কি? রাম বলে, লাথি মেরেছিলাম সিডিপির জেলা সেক্রেটারি আম্বানি মোহনকে। রাঘবন বলে, কিন্তু কেন? এখন থেকে সিন ফ্ল্যাশব্যাকে 1 মাস পেছনে নিয়ে যাওয়া হয়। পার্টি অফিসে আম্বানি রামকে বলে, তোমার সাহস কি করে হয় অ্যাসেম্বলিতে দলের বিরুদ্ধে কথা বলার? রাম বলে, দলের চেয়ে দেশ বড়, তাই আমি সেটাই বলেছি যেটা দেশের জন্য ভালো। আম্বানি তখন বলে, তোমাকে পার্টি থেকে সিট দিয়ে অ্যাসেম্বলিতে পাঠানো হয়েছে দলের জন্য কাজ করার জন্য। তোমার বাবাও তোমার মতো ঘাট তেরা ছিল, দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে কথা বলতো, এজন্যই তাকে রাতের আধারে ছুরির আঘাতে মরতে হয়েছিল। দলের খেয়ে দলের পরে যারা দলের বিরুদ্ধে কথা বলে তারা বিশ্বাসঘাতক, তুমিও তোমার বাবার মতোই বিশ্বাসঘাতক। এই কথা বলে চলে যাবার সময় রাম রাগে পেছন থেকে আম্বানিকে এক লাথি মারে। এই ঘটনার পর রামকে দল থেকে বহিষ্কার করা হয়। এই কারণে এই আসনে অ্যাসেম্বলি সিট খালি হওয়ায় আবার নির্বাচন হবে। সব কথা শুনে রাঘবন বলে, তুমি ঠিক কাজটাই করেছো এনএসপিতে যোগ দিয়ে, কারণ শত্রুকে মোকাবেলা করার জন্য পায়ে নিচের মাটি শক্ত থাকা দরকার। তুমি চিন্তা করো না, আমাকে তুমি তোমার পাশে পাবে। এখানে প্রথমবার রামের হেলেনার সাথে পরিচয় হয়। হেলেনা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা শেষ করে এখন একটা অনলাইন নিউজ চ্যানেল খোলার চেষ্টা করছে। ওই দিন রাতে রাম মাতাল হয়ে টলতে টলতে বাড়িতে ফিরে। আম্বানি মোহনের পিএস রণজিৎ রামকে এভাবে আসতে দেখে ফোন বের করে ভিডিও করা শুরু করে। রাম এটি দেখে ধুতের নিচ থেকে পিস্তল বের করে রণজিতের মাথায় ধরে বলে, একদিন এইভাবে শুধু তোকে না, তোর বস আম্বানিকেও মেরে দেবো, ফোনের ভিডিও ডিলিট কর জলদি। ওই সময় থমাস সেখানে এসে রণজিতের ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। এরপর থমাস রামকে নিয়ে তাদের রুমে চলে যায়। দূর থেকে উদয় ভানুর অ্যাসিস্ট্যান্ট এটি দেখে উদয় ভানুকে খবর দিলে উদয় ভানু সাংবাদিকদেরই খবর দিতে বলে। এদিকে থমাস রামকে বলে, দয়া করে নির্বাচনের আগে ড্রিঙ্ক করবেন না, প্রতিপক্ষ সবসময় সুযোগের অপেক্ষায় আছে। রাম তখন বলে, আমি ড্রিঙ্ক করি না, ড্রিঙ্ক করার অভিনয় করছিলাম মাত্র। ঠিক ওই সময় দরজায় কেউ নক করে। রাম থমাসকে বলে, দরজা খোলো, সাংবাদিক এসেছে। থমাস দরজা খুলে দেখে যে আসলেই সাংবাদিক এসেছে। তারা রামকে বলে, আমাদের কাছে খবর আছে আপনি মাতাল হয়ে বাসায় ফিরেছেন আর আম্বানি মোহনের পিএস রঞ্জিতের মাথায় বন্দুক ধরেছেন। রাম হাসতে হাসতে তাদের বলে, আমি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি, আমাকে কি আপনাদের মাতাল মনে হচ্ছে? সাংবাদিকরা বলে, না স্যার। রাম এরপর বলে, বাকি রইল রণজিতের মাথায় বন্দুক ধরার কথা, আমাকে কি কেউ দেখেছে রণজিতের মাথায় বন্দুক ধরতে? বাড়ির নিচে দাঁড়ানো সিডিপির কিছু কর্মীরা বলে, না স্যার, আমরা বন্দুক ধরতে দেখিনি। রাম তখন সাংবাদিকদের বলে, শুনলেন তো? আচ্ছা, আপনাদের এই খবর কে দিয়েছে? সাংবাদিকরা বলে, একটা অচেনা নাম্বার থেকে কল এসেছিল। রাম তখন ওই অচেনা নম্বরটি নিয়ে নিজের ফোন থেকে কল দিলে সাংবাদিকদের পেছনে দাঁড়ানো উদয় ভানুর অ্যাসিস্ট্যান্টের ফোন বেজে ওঠে। সাংবাদিকরা তখন বুঝতে পারে যে উদয় ভানুর অ্যাসিস্ট্যান্টই তাদেরকে মিথ্যে নিউজ দিয়েছে। তারা তখন রামকে জিজ্ঞেস করে উদয় ভানু কেন তার বদনাম করতে চাইছে। রাম তাদেরকে বলে, এটি আপনারা দয়া করে উদয় ভানুকেই জিজ্ঞেস করুন, তার ঘর এই তো সামনেই।
সাংবাদিকরা উদয় ভানুর ঘরের দিকে চলে গেলে থমাস রামকে বলে, কি খেল দেখালেন স্যার, আপনি তো পুরাই বস। রাম থমাসকে বলে, থমাস, এই ঘটনা থেকে বুঝলে তো আম্বানি মোহন সামনে থেকে ছুরি মারে আর উদয় ভানু ছুরি মারে পেছন থেকে। তুমি আমার পেছনের চোখ, আমার দৃষ্টি যা এড়িয়ে যাবে তুমি তা দেখবে। পরদিন রাম রিপোর্টার নিউজ চ্যানেলে যায় একটি টক শোতে অংশগ্রহণ করার জন্য। টক শোতে রামের সাথে আম্বানি মোহনেরও অংশগ্রহণের কথা ছিল। একজন হোস্ট রাম ও আম্বানিকে গেস্ট রুমে বসায়। কিছুক্ষণ পর হঠাৎ গেস্ট রুমের গ্লাসের দরজা ভেঙে রাম বাহিরে এসে পড়ে। থমাস দৌড়ে এসে রামকে উঠায়। তখন আমরা বুঝতে পারি যে গেস্ট রুমে রাম ও আম্বানির মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়েছে। কিছুক্ষণ পর আম্বানি বের হয়ে সাংবাদিকদের বলে, এই নিউজ কোনো টিভি বা পত্রিকায় গেলে চ্যানেল বন্ধ করে দেব। সাংবাদিকদের হুমকি দিয়ে আম্বানি চলে গেলে রাম থমাসকে বলে, আজ বিকালে 0 পয়েন্টে আমার প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে, সেখানে আমিও উদয় ভানু থাকবো। থমাস বলে, কিন্তু উদয় ভানু কি আসবে? রাম বলে, তাকে আসতে হবে, সমাবেশ শেষে আমি আমার বাড়ি যাব। থমাস বলে, আপনার মাকে ঢুকতে দেবে? রাম বলে, ও আমার নিজের মা, আমি বুঝে নেব। থমাস বলে, কিন্তু ভেতরে কি হয়েছিল? রাম বলে, পরে বল, এখন আমি যা বলেছি তা করো। ওই দিন বিকেলে এনএসপি 0 পয়েন্টে সমাবেশ আয়োজন করে। এদিকে আম্বানি তার কর্মীদের বলে দেয় যে তারা যেন রামের সমাবেশে কোনো বিশৃঙ্খলা না করে, কারণ সামনে নির্বাচনে রামের বিরুদ্ধে সে ইলেকশন করবে। এখন কোনো বাড়াবাড়ি হলে হিতে বিপরীত হবে। চন্দ্রান তখন আম্বানিকে জিজ্ঞেস করে যে সিডিপি এর প্রার্থী হিসেবে তার নাম কখন ঘোষণা করা হবে। আম্বানি বলে, পার্টি মিটিং এর পর। ওই দিন বিকেলে মিটিং শুরু হলে দলের হাইকমান্ডের নির্দেশে উদয় ভানু মিটিং এ আসতে বাধ্য হয়। সে বাধ্য হয়ে রামের প্রশংসা করে। রাম কথা বলতে মাইক নিয়ে বলে, আমাকে সরকারি দল বিশ্বাসঘাতক বলছে। আমি কি বিশ্বাসঘাতকতা করেছিলাম জানেন? সরকার থেকে ভূমিহীন কৃষকদের জন্য 1000 একর জমি বরাদ্দ করা হয়, কিন্তু আম্বানি মোহন ওই জমি কৃষকদের না দিয়ে নিজে দখল করেছে। আমি এর প্রতিবাদ করেছিলাম, আর এর জন্যই আমাকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে। আমার বাবা নীতি ও আদর্শের জন্য জীবন দিয়েছেন, আমিও প্রয়োজনে তাই করব, কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। ওই দিন রাতে রাম পুলিশ পাহারায় তার নিজের বাড়িতে মায়ের কাছে যায়। এনএসপির কর্মীরা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। রামকে দেখে তারা রামের পক্ষে স্লোগান দেওয়া শুরু করে। রাম গাড়ি থেকে নেমে ঘরে যেতে চাইলে রামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ অফিসার কাবির তাকে বাধা দিয়ে বলে, স্যার, এটা সিডিপি সদস্যের বাড়ি, আপনি ভেতরে যাবার আগে আমাদের বাড়ির ভেতরটা পরীক্ষা করতে হবে। রামের মা রাগিনী তখন বাইরে এসে বলে, কোনো পুলিশ আমার বাড়িতে ঢুকবে না, মায়ের কাছে সন্তান আসবে, এর জন্য আবার কিসের পুলিশ দরকার? এরপর রাম থমাসকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। রাম ঘরে আসলে রাগিনী রামের জন্য খাবার বেড়ে দেয়। রাম খাবার খুলে দেখে রাগিনী তার জন্য তার সব প্রিয় খাবার রান্না করেছে। রাম খেতে বসলে রাগিনী তাকে বলে, তোর বাবা সারা জীবন সিডিপির জন্য কাজ করেছে, এই আদর্শের জন্য সে জীবন পর্যন্ত দিয়েছে, আর তুই এই আদর্শকে বিসর্জন দিয়ে বিরোধী দলে যোগ দিয়েছিস, তোর লজ্জা করছে না? রাম তখন বলে, ছোটবেলায় গোবর নিয়ে খেলেছি বলে কি এখনো তাই করব? একথা শুনে রাগিনী রামের গালে এক চড় বসিয়ে দেয়, কারণ রাম সিডিপির আদর্শকে গোবরের সাথে তুলনা করেছে। এরপর রাম ও রাগিনী দুজনেই দুজনের আড়ালে গিয়ে কান্না করতে থাকে। ঠিক ওই সময় সিডিপির কিছু কর্মী রামের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ওই বাড়িতে আসে। সিডিপি ও এনএসপির কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কাবির নিজের রিভলভার লোড করে বাড়ির বাহিরের গেট লক করে দেয়। এদিকে রাগিনীও রাম ও থমাসকে একটি ঘরের দরজা বন্ধ করে রাখে, যাতে রাম বাহিরে না আসতে পারে। কিছুক্ষণ পর সিডিপির মিছিলের সামনে থেকে আম্বানি ও চন্দ্রান কাবিরকে বলে যে তারা রাগিনী মাতবনের সাথে কথা বলতে চায়, তারা এখানে কোনো গন্ডগোল করতে আসেনি। কাবির বলে, শুধু আম্বানি ও চন্দ্রান ভেতরে আসতে পারবে, কর্মীদের বাহিরে থাকতে হবে। আম্বানি কাবিরের কথায় রাজি হলে কাবির গেট খুলে দেয়। আম্বানি ও চন্দ্রান ভেতরে এসে রাগিনীকে সালাম দেয়। এরপর সে তার কর্মীদের উদ্দেশ্যে বলে, সিডিপির পক্ষ থেকে এখন সামনের নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হবে। সবাইকে অবাক করে দিয়ে আম্বানি বলে, এই নির্বাচনে সিডিপির প্রার্থী কমরেড রাগিনী মাতবন। একথা শুনে রাগিনী সহ সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। আম্বানি রাগিনীকে ফুলের মালা পরিয়ে দিয়ে কিছু বলতে বললে রাগিনী বলে, পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি আমার জীবন দিয়ে পালন করার চেষ্টা করব। সামনের নির্বাচনে আমাদেরই জয় হবে। দূর থেকে রাম ও থমাস ঘরের জানালা দিয়ে এটি দেখে অনেক শকড হয়ে যায়, কারণ রাজনীতি রাম ও তার মা রাগিনীকে একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। পরদিন থেকে রাম ও রাগিনী দুজনেই নির্বাচনের প্রচারণা শুরু করে। তোড়ে জোরে দুজনে শুরু করে নির্বাচনের প্রস্তুতি। চারদিকে ছড়িয়ে পড়ে নির্বাচনের উত্তাপ। এরই মাঝে একদিন উদয় ভানুর লোকেরা থমাসকে ধরে নিয়ে
গিয়ে পিস্তল ঠেকিয়ে কিছু বলে। থমাসও ভয়ে তাদের কথায় রাজি হয়। উদয় ভানু লোকেরা থমাসকে কি বলেছিল তা আমরা একটু পরে জানতে পারবো। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। পার্টি চেয়ারম্যান সাগর রাম ও উদয় ভানুকে নিয়ে মিটিং এ বসে নির্বাচনের প্রস্তুতি জানার জন্য। মিটিং এ রাম উদয় ভানুকে উদ্দেশ্য করে বলে, উদয় ভানু যদি না আমাদের ভোট সিডিপির কাছে বিক্রি করতো তবে আমরা এই নির্বাচনে জিততে পারতাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভোটগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এটি শুনে রামের উপর উদয় ভানু অনেক ক্ষেপে যায়। সে বলে, তুমি জানো তুমি কি বলছো? পার্টির জন্য আমি আমার জীবন শেষ করেছি, আর আজ তুমি আমাকে অপবাদ দিচ্ছ? সাগর রামকে বলে, পার্টির সিনিয়র নেতা হিসেবে উদয় ভানুকে সম্মান দিয়ে কথা বলো। রাম তখন থমাসকে নিয়ে বাইরে চলে যায়। সেখান থেকে রাম সোজা তার বাড়িতে চলে যায়, আর যাওয়ার আগে থমাসকে বলে যায় যে আজ আইকার স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ, সন্ধ্যায় আমরা খেলা দেখতে যাব। থমাস বলে, স্যার নির্বাচনের আগ মুহূর্তে কি আমাদের খেলা দেখতে যাওয়া ঠিক হবে? রাম বলে, চিন্তা করো না, সেখানেও আমি প্রচারণার জন্যই যাব। সন্ধ্যায় পুলিশ প্রোটেকশন নিয়ে রাম ও থমাস স্টেডিয়ামে আসে খেলা দেখার জন্য। কাবিরও সবসময় রামকে চোখে চোখে রাখছিল। স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুরোধে রাম কিছুক্ষণ খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন। কমেন্ট্রি দেওয়ার এক পর্যায়ে রাম নিজের জন্য ভোটও চায় দর্শকদের কাছে। কিছুক্ষণ পর রাগিনী ও আম্বানি কিছু কর্মীদের সাথে মাঠে আসে। তার গ্যালারির দিকে এগিয়ে আসার সময় চন্দ্রায়ন এগিয়ে এসে আম্বানির সাথে কথা বলে। তাদেরকে দেখে থমাস বলে, তারা আসবে জানলে আমরা আসতাম না। রাগিনী ও আম্বানি যখন রামের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ আম্বানি মাটিতে লুটিয়ে পড়ে। স্টেডিয়ামের ডাক্তার এসে আম্বানিকে চেক করে বলে তাকে গুলি করা হয়েছে। গলায় গুলি লাগায় আম্বানি মোহন সেখানেই মারা যায়। থমাস এটি দেখে বুঝতে পারে যে অবস্থা যে কোনো সময় বেগতিক হয়ে যেতে পারে। সে রামকে নিয়ে তখনই পুলিশ পাহারায় স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে। এদিকে কাবির বুঝতে পারে যে এই ঘটনায় এলাকায় দাঙ্গা শুরু হবে। সে এসপি কে ফোন দিয়ে আরো পুলিশ ফোর্স পাঠাতে বলে। রাম স্টেডিয়াম থেকে সোজা পার্টি অফিসে যায়। সেখানে সাগর রামকে বলে, বিরোধী পার্টির জেলা সেক্রেটারি মারা গেছে, এই নিয়ে জেলায় দাঙ্গা শুরু হবে। আমাদের অফিস এবং কর্মীদের উপর হামলা হতে পারে, সবাই সতর্ক থাকবে। এই ইস্যুতে নির্বাচনও স্থগিত হতে পারে। তাদেরকে সতর্ক করে সাগর সেখান থেকে চলে যায়। এদিকে স্টেডিয়ামে আম্বানি মোহনের অ্যাসিস্ট্যান্ট পুলিশকে বলে এ রামের কাজ, সেই খুন করেছে আম্বানি স্যারকে। পুলিশ অ্যাসিস্ট্যান্টের বয়ান নিয়ে আম্বানির লাশ হাসপাতালে পাঠায় পোস্টমর্টেমের জন্য। এদিকে সিডিপির রাজ্য সেক্রেটারি অনুপম মিশ্র ঘটনাস্থলে এসে বলেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আর এটা কে করেছে তা আমাদের অজানা নয়। সিডিপি এই হত্যার প্রতিবাদে পরদিন পুরো জেলায় সকাল সন্ধ্যা হরতাল ডাকে। টিভিতে বারবার এই ঘটনার নিউজ প্রচার করা হচ্ছিল, আর বলা হচ্ছিল যে রাম ঘটনার সময় গ্যালারিতে উপস্থিত ছিল। সিডিপির সন্দেহের তীর রামের দিকে। কিছুক্ষণ পর কাবির রামের কাছে আসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। কাবির রামকে বলে, কিছুদিন আগে আপনি আম্বানির অ্যাসিস্ট্যান্টের মাথায় বন্দুক ধরেছিলেন, কথাটা কি সত্যি? কিছুক্ষণ ভেবে রাম বলে, হ্যাঁ সত্যি। কাবির তখন বলে, তাহলে এটাও নিশ্চয় সত্যি যে আপনি সেদিন বলেছিলেন যে একদিন আম্বানির মাথায়ও এভাবে বন্দুক ঠেকিয়ে গুলি করবেন? রাম বলে, কিন্তু সেটা তো আমি এমনি মজা করে বলেছিলাম। কাবির বলে, বলেছেন তো, তারপর ওই দিন নিউজ চ্যানেলে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল। আচ্ছা, আপনি যে পিস্তল কিনেছিলেন তা দিয়ে কি রাইফেল ক্লাবে প্র্যাকটিস করেছেন? থমাস কিছু বলতে চাইলে রাম তাকে থামিয়ে দিয়ে বলে, হ্যাঁ করেছি। কাবির তখন বলে, এইসব কি মিন করছে জানেন তো, আপনাদের রেশন কার্ড দিন। রাম ও থমাস তাদের রেশন কার্ড বের করে দিলে কাবির তখনকার মতো চলে যায়। কাবির চলে যাবার পর থমাস রামকে বলে, স্যার পুলিশ কি আমাদের সন্দেহ করছে নাকি? রাম বলে, শুধু সন্দেহ না, তারা ধরিয়ে নিয়েছে যে আমরা আম্বানিকে খুন করেছি। থমাস, তোমাকে একটা কথা বলি, ভয় পেও না। থমাস বলে, কি কথা? রাম বলে, বাহিরে কি পুলিশ আছে? থমাস বলে, হ্যাঁ আমাদের নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশ আছে। রাম বলে, এরা আমাদের নিরাপত্তার জন্য না, আমাদের আটক রাখার জন্য আছে। আমরা এখন পুলিশের কাস্টডিতে আছি। থমাস বলে, কি যে বলেন না স্যার, তারা আমাদের নিরাপত্তার জন্যই আছে। রাম বলে, তাহলে একবার বাইরে গিয়ে দেখো। পরীক্ষা করার জন্য থমাস রুমের বাইরে গিয়ে কনস্টেবলকে বলে, আমি একটু বাইরে যাব নাস্তা আনার জন্য। কনস্টেবল বলে, আপনি ঘরে গিয়ে বসুন, আমরা নাস্তা এনে দিচ্ছি। এই বলে কনস্টেবল থমাসকে ঘরের ভেতর দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। থমাস তার ফোন নিয়ে সাংবাদিকদের ফোন দিতে গিয়ে দেখে যে ফোনে সিগন্যাল নেই, এমনকি তাদের রুমের টিভি কানেকশনও বন্ধ করে দেওয়া হয়। এদিকে কাবির রামের বাড়ি সার্চ করে তার লাইসেন্স করা বন্দুক উদ্ধার করে দেখে যে তাতে 5টি বুলেট লোড করা আছে, অর্থাৎ 1টি বুলেট মিসিং। এরপর কাবির এসপি অফিসে গিয়ে এসপির সাথে দেখা করে বলে, নির্বাচন উপলক্ষে জেলার সব লাইসেন্স করা বন্দুক থানায় জমা রাখা হয়েছে, শুধুমাত্র রামের বন্দুক ছাড়া। রামের বাড়ি সার্চ করে তার বন্দুক থেকে আমরা 5টি বুলেট পেয়েছি, কিন্তু তার বন্দুকে 6টি বুলেট ছিল, অর্থাৎ 1টি বুলেট মিসিং। ভিকটিম আম্বানি মোহনের শরীর থেকে যে বুলেট উদ্ধার করা হয়েছে তা রামের বন্দুকের বুলেটের সাথে ম্যাচ করেছে। এর মানে গুলি রামের বন্দুক থেকে চলেছে। এখন আমাদের শুধু এটা প্রমাণ করতে হবে যে গুলিটা চালিয়েছে কে, রাম
না থমাস। তাই আমি রাম ও থমাসকে অ্যারেস্ট করার পারমিশন চাইছি। এসপি পারমিশন দিলে কবির পার্টি অফিসে আটক রাম ও থমাসকে অ্যারেস্ট করতে গিয়ে দেখে যে তারা দুজনের কেউ ঘরে নেই। বাথরুমের জানালা ভেঙে রাম ও থমাস পালিয়ে গেছে, কারণ তারা জানতো যে আম্বানির খুনের অপরাধে তাদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হবে। এখান থেকে পালিয়ে রাম ও থমাস রাঘবনের বাড়িতে যায়। টিভিতে তখন এসপির ইন্টারভিউ চলছিল। এসপি বলে যে আম্বানির হত্যাকারী রাম ও থমাস, আর এর পক্ষে তাদের কাছে শক্ত প্রমাণ আছে। খুনের সময় একটি সফট ড্রিঙ্কস এর ক্যান সাইলেন্সার হিসেবে ব্যবহার করা হয়েছে। রাম ও থমাসের পুলিশ কাস্টডি থেকে পালিয়ে যাওয়া প্রমাণ করে যে তারা অপরাধী। আমরা খুব শীঘ্রই তাদের অ্যারেস্ট করব। টিভিতে এই নিউজ দেখে রাম বলে একটি বুলেট মিসিং হলো কিভাবে? থমাস তখন বলে পিস্তল আপনার বাড়িতে থাকে, মনে হয় আপনার মা বুলেট চুরি করে আমাদের ফাঁসিয়েছে। এটি শুনে রাম উঠে গিয়ে থমাসের গালে এক চড় বসিয়ে দিয়ে বলে এমন হলে সবার আগে আমার তোকে সন্দেহ করা উচিত, কারণ তুই সবসময় আমার পাশে থাকিস। এতে রাগ করে থমাস উঠে গিয়ে বলে আমি পুলিশ স্টেশন যাচ্ছি সারেন্ডার করার জন্য। আপনার জন্য আমি আমার ক্যারিয়ার খারাপ করতে পারবো না। রাম তার পথ আটকে বলে তুই কোথাও যাবি না, এখন তুই বাহিরে গেলেই তোকে মারধর করে আমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হবে। এরপর সে থমাসকে ধাক্কা দিয়ে সোফায় বসিয়ে দিয়ে পকেট থেকে তার ফোন নিয়ে অ্যাকোয়ারিয়ামের পানিতে ফেলে দেয়। পরদিন রামের ইস্যু নিয়ে এনএসপির পার্টি অফিসে মিটিং বসে। মিটিং এ উদয় ভানু বলে রামকে সমর্থন দিয়ে পার্টি অনেক বড় ভুল করেছে। রাম এখন খুন করে পালিয়ে বেড়াচ্ছে। পার্টি যদি তার উপর সমর্থন বজায় রাখে তবে সামনে নির্বাচনে তারা হারবে, এটা শিওর। আর তারা হারলে সিডিপি পুলিশ দিয়ে তাদের কর্মীদের হয়রানি করবে। সব শুনে পার্টির চেয়ারম্যান রামকে সমর্থন দেওয়ার পক্ষে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুমেশকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ রাম এখন এনএসপি এর প্রার্থী না, তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একা নির্বাচন করতে হবে। মিটিং শেষে উদয় ভানু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়। এদিকে রাম নিজের দাড়ি কামিয়ে থমাসকে তার গোফ কেটে ফেলতে বলে। থমাস রাজি না হলে রাম তাকে শুয়ে নিজের হাতে ট্রিমার দিয়ে থমাসের গোফ কেটে ফেলে। রাম রাঘবনকে তার আগাম জামিনের অ্যাপ্লিকেশন কোর্টে জমা দিতে বলে বাহারি রঙের শার্ট ও হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পুলিশের চেকপোস্টের নজর এড়িয়ে তারা মহারাষ্ট্র বর্ডারের সাগরের মাঝখানে একটা নির্জন দ্বীপে পৌঁছায়। এই দ্বীপে হেলেনের বন্ধু অজয় ও আরো কয়েকজন মিলে একটি রিসোর্ট তৈরি করছে। এখানে নেই কোনো যোগাযোগ ব্যবস্থা আর না আছে কোনো কেবল টিভি ও টেলিফোন কানেকশন। এদিকে দেখা যায় হেলেনা তার বন্ধুদের নিয়ে কিছু একটা প্ল্যান করছে, আর সেই প্ল্যান মতোই হেলেনা ও তার বন্ধুরা পুরো রিসোর্টে শখানেক সিসিটিভি ক্যামেরা লাগিয়ে একটি গোপন কক্ষ থেকে ভিডিওগুলো মনিটরিং করতে থাকে। তাদের প্ল্যান ছিল রাম ও থমাসের মুভমেন্ট রেকর্ড করে তাদের অনলাইন নিউজ চ্যানেলে তা পাবলিশ করবে। এতে করে তাদের চ্যানেল পুরো কেরালায় ঝড় তুলে দেবে আর তাদের চ্যানেলও খুব দ্রুত বড় হয়ে যাবে। ওই দিন রাতে হেলেনা ও তার বন্ধুরা দেখে রাম যখন ঘুমিয়েছিল থমাস তখন তার ব্যাগ থেকে ফোন বের করে চুপি চুপি কাউকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু হেলেনা সেখানে আগেই নেটওয়ার্ক জ্যামার সেট করে রাখায় থমাস ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারে না। আসলে রামও তখন ঘুমাচ্ছিল না, সে চুপচাপ দেখছিল যে থমাস কি করছে। সবকিছু দেখে থমাসকে সন্দেহ হলেও রাম তখনই থমাসকে কিছু বলে না। পরদিন সকালে রাম এসপির ইন্টারভিউ থেকে কিছু তথ্য নোট করছিল। থমাস তখন রামের কাছে এসে বলে আমার মনে হয় আম্বানি অন্য কারো হাতে না মরলেও সে তোর হাতেই খুন হতো। সেদিনকার পার্টি অফিসের ঘটনা, নিউজ চ্যানেলের অফিসের ঘটনা, এইসব থেকে আমার মনে হচ্ছে তোর সাথে আম্বানি শুধু রাজনৈতিক শত্রুতাই নয়, অন্য কোনো শত্রুতা আছে। রাম তখন রেগে বলে হ্যাঁ আছে অন্য শত্রুতা। সেদিন পার্টি অফিসে সে আমার বাবার মৃত্যুর ব্যাপারে ইঙ্গিতে কথা বলেছিল। সেদিনই আমার মনে হয়েছে যে বাবার মৃত্যুর সাথে তার কোনো না কোনো সম্পর্ক আছে। নিউজ চ্যানেলের অফিসে তাকে একা পেয়ে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে সগর্বে স্বীকার করে যে আমার বাবা তার নির্দেশে খুন হয়েছে, কারণ আমার বাবা তার কুকর্ম ফাঁস করতে চলেছিল আর আমার বাবাকে খুন করতে সাহায্য করেছিল উদয় ভানু। সেই দুজন ভাড়াটে খুনিকে পাঠিয়েছিল যারা আমার বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এজন্য আম্বানি উদয় ভানুকে 1 কোটি টাকাও দিয়েছিল। ক্যামেরায় এটুকু রেকর্ড করে হেলেনা তার বন্ধু রোজিকে বলে এই পর্যন্ত আমরা প্রথম এপিসোড হিসেবে আমাদের চ্যানেলে 7:30 আপলোড দেব, আর এরপর আমাদের প্রোমো সহ রাজ্যের সব নিউজ চ্যানেলে ইমেল করে দেব। আমাদের এই প্রোগ্রামের নাম হবে অপরাধীর আত্মগোপনের দিনগুলো। এরপর তারা দেখে রাম থমাসকে মারছে আর বলছে তুই কি জানিস বল। থমাস বলে আমি কিচ্ছু জানি না, কিন্তু রাম তাকে মারতেই থাকে। এক পর্যায়ে থমাস বলে আর মারিস না আমাকে, আমি বলছি ওই জানোয়ারটা আমাকে ধরে নিয়ে গিয়ে হুমকি দিয়েছিল যে তার কথা না শুনলে তারা আমাকে মেরে ফেলবে। এইটুকু দেখার পর এই সিনটুকু হেলেনা এপিসোড 2 তে প্রচারের সিদ্ধান্ত নেয়। ওই দিন সন্ধ্যায় এই ভিডিও হেলেনারা তাদের চ্যানেলে আপলোড করার পর সব নিউজ চ্যানেলে এপিসোড 1 ইমেল করে দেয়। ভিডিওর শুরুতে হেলেনা তার মুখ ব্লার করে ক্যামেরার সামনে এসে বলে যেদিন থেকে রাম ও থমাস আত্মগোপন করেছে সেদিন থেকে আমরা তাদের পিছু নেই। তারা এই রিসোর্টে আত্মগোপন করে আছে। তাদের গতিবিধির উপর নজর রাখার জন্য আমরা কিছু গোপন ক্যামেরা সেট করেছি। আমাদের উদ্দেশ্য তদন্তে পুলিশকে সাহায্য করা আর এই মুখোশধারী নেতাদের চরিত্র জনগণের সামনে তুলে ধরা। এরপর প্রচার হয় এপিসোড
একের রেকর্ড করা সেই ভিডিও প্রচারের সাথে সাথে এই ভিডিও সারা দেশে হইচই ফেলে দেয়, ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় মুহূর্তে। এদিকে পুলিশ এই ভিডিও আপলোডের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে লোকেশন খোঁজার চেষ্টা করে, কিন্তু হেলেনারা ভিপিএন ব্যবহার করে সিঙ্গাপুরের লোকেশন সেট করে রেখেছিল যাতে পুলিশ তাদের ট্র্যাক করতে না পারে। পুলিশ বুঝতে পারছিল যে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্যই আইপি স্পুফিং ব্যবহার করা হয়েছে। এই ভিডিওর প্রথম এপিসোড প্রচার হওয়ার পর কতগুলো বিষয় সামনে আসে। প্রথমত, আম্বানি মোহন তারই দলের জনপ্রিয় নেতা রামের বাবা বিজয় মাতবনের খুনি কিনা। দ্বিতীয়ত, বিজয় মাতবনের খুনের সাথে উদয় ভানু জড়িত কিনা। আর তৃতীয়ত, আম্বানি মোহনকে রামই খুন করেছে কিনা। উদয় ভানু সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেয় যে ভিডিওতে তার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে সিডিপি পার্টির শীর্ষ নেতারা বলেন যে আম্বানি মোহনের খুনকে আড়াল করতে রাম বিজয় মাতবনের মার্ডারকে সামনে এনেছে। তবুও ভোটারদের ভোট নিজেদের পক্ষে টানতে ও দলের ইমেজ ঠিক রাখতে তারা বিজয় মাতবনের মার্ডারের রি-ইনভেস্টিগেশনের ঘোষণা দেয়। সিডিপির রাজ্য সেক্রেটারি অনুপম মিশ্র রাগিনীর সাথে দেখা করে তাকে বলে, ম্যাডাম এসব দেখে বিভ্রান্ত হবেন না। রাগিনী বলে, রাম যা বলেছে তা সত্যি বলেছে। আমি আমার ছেলেকে চিনি, সে এতদিনের সত্যিটা তার নিজের মধ্যে বয়ে বেরিয়েছে। এমনকি আমাকেও বলেনি। আমি এসব আগে জানলে নির্বাচনে দাঁড়াতাম না। সে আমাকে এসব আগে বলেনি কারণ সে চায়নি পার্টি দুর্বল হয়ে যাক। তার লড়াই পার্টির সাথে ছিল না, ছিল তার বাবার খুনির সাথে। পরদিন কাবির এসপি অফিসে এসপির সাথে দেখা করে এই কেসের আপডেট জানায়। সে এসপি কে বলে যে তারা দেশীয় প্রযুক্তির সাহায্যে ওই স্থান ট্র্যাক করতে পারছে না, এজন্য ইন্টারপোলের সাহায্য নিতে হবে, কিন্তু তা বেশ সময় সাপেক্ষ। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ট্র্যাক করার জন্য। ওই দিন সন্ধ্যায় পুরো কেরালা বসে যায় টিভির সামনে এপিসোড 2 দেখার জন্য। এই এপিসোডে সেই ভিডিও প্রচার করা হয় যেখানে দেখা যায় রাম থমাসকে মারছে আর বলছে সে কি জানে তা তাকে বলতে। রাম বলে, আমি আম্বানিকে মারিনি, আমি যে অন্যায় করিনি তার জন্য জেলে যেতে চাই না। তুই নিশ্চয়ই কিছু জানিস, বল আমাকে। মার খেয়ে থমাস এক পর্যায়ে রামের কাছে বলে যে ওই জানোয়ার আমাকে ধরে নিয়ে গিয়ে হুমকি দিয়েছিল যে তাদের কথা মতো কাজ না করলে তারা আমাকে মেরে ফেলবে। রাম বলে, সে কে? থমাস বলে, উদয় ভানু। উদয় ভানু আমাকে বলেছিল তোর সব নির্বাচনী কৌশল ও প্রোগ্রাম তাদেরকে জানিয়ে দিতে। প্রাণের ভয়ে আমি শুধু এগুলো তাদের বলে দিতাম। রাম বলে, শেষ কবে তাদেরকে আমার তথ্য দিয়েছিস? থমাস বলে, ফুটবল ম্যাচের দিন সন্ধ্যায়। আমি তাদেরকে বলেছিলাম যে তুই খেলা দেখতে যাচ্ছিস, এছাড়া আমি আর কোনো বেইমানি করিনি তোর সাথে, বিশ্বাস কর তুই। রাম বলে, তাহলে কে হতে পারে খুনি? থমাস বলে, শুধু একজনই আছে, ডিএসপি কাবির। সে হয়তো উদয় ভানুর সাথে মিলে তোকে ফাঁসাতে চাইছে। টিভিতে এই সিন দেখার পর কাবিরের পাশে থাকা অন্য অফিসার ও কনস্টেবলরা কাবিরের দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। থমাস কাবিরের কথা বললে রাম বলে, না, কাবির এমনটা করবে না, সে অন্যায়ের সাথে আপোষ করবে না, তাকে আমি অনেক দিন থেকে চিনি। টিভিতে রামের মুখে একথা শুনে কাবির যেন হাফ ছেড়ে বাঁচে, কারণ সে ভাবছিল যে কেসের তদন্ত করতে এসে না নিজে আবার তদন্তে পড়ে যায়। যাই হোক, রামের হঠাৎ মনে পড়ে যে মার্ডারের দিন সকালে রাম রাইফেল ক্লাবে গিয়েছিল প্র্যাকটিসের জন্য। সেখানে সে 6টি বুলেট লোড করে একটি গুলি করার পরই সাগর স্যার ফোন দিয়ে তখনই তাকে দেখা করতে বলেছিল। সাথে সাথে সে সেখান থেকে চলে আসে। এই কারণে তার পিস্তলে 5টি বুলেট ছিল। থমাস বলে, কোন সাক্ষী আছে? রাম বলে, হ্যাঁ আছে, রাইফেল ক্লাবের ট্রেনার সিভি চাকু। টিভিতে এই এপিসোড দেখার পর কাবির ট্রেনার সিভি চাকুকে পুলিশ স্টেশনে ডেকে এ ব্যাপারে জিজ্ঞেস করে। কাবির তার কাছ থেকে জানতে পারে যে রাম সত্যি সেদিন রাইফেল ক্লাবে গিয়ে একটি ফায়ার করে ফিরে আসে। বুলেট ফায়ার রেজিস্টার চেক করেও সে এ ব্যাপারে নিশ্চিত হয়। পরদিন 7:30টায় এপিসোড 3 প্রচার করা হয়। এখানে দেখা যায় রাম থমাসকে বলছে, আম্বানিকে মেরে আমাকে ফাঁসিয়ে কার সবচেয়ে বেশি লাভ হতে পারে বলতো? থমাস কিছুক্ষণ চিন্তা করে বলে, উদয় ভানুর। রাম বলে, কিন্তু উদয় ভানু তো গ্যালারিতে ছিল না। কাবির দর্শকদের লিস্ট চেক করে সেখানে উদয় ভানুর নাম খুঁজে পায়নি। থমাস বলে, হয়তো উদয় ভানু অন্য কারণে আমি সিট বুকিং দিয়েছিল। রাম বলে, কিন্তু তবুও যদি ধরেও নেই যে উদয় ভানু গ্যালারিতে উপস্থিত ছিল, তবুও সে এত পুলিশের উপস্থিতিতে গুলি করবে কি করে? তাছাড়া ডিএসপি কাবিরও সেখানে ছিল। থমাস বলে, আরে ওই বড় ডিএসপিটা কি ঠিক মতো ডিউটি করে নাকি? এখন একটা সুযোগ পেয়ে শার্লক হোমস সাজার চেষ্টা করছে। বন্দুক জমা দেওয়ার কথা থাকলো উদয় ভানুর অ্যাসিস্ট্যান্টের কাছে এখনো পিস্তল আছে, তা কি বলদটা জানে? এই এপিসোড শেষ হলে সিডিপি এর কয়েকজন কর্মীকে পাওয়া যায় যারা খেলার দিন উদয় ভানুকে স্টেডিয়ামে দেখেছিল। পুলিশ তাদের বয়ান রেকর্ড করে। উদয় ভানু এই ভিডিও দেখে অ্যাসিস্ট্যান্ট সুদীকে তার কাছে থাকা পিস্তলটি কোথাও ফেলে দিতে বলে, কারণ আইন অনুযায়ী তারা তাদের কাছে থাকা পিস্তল থানায় জমা দেয়নি। সে কয়েকটি চ্যানেলে ফোন দিয়ে তার সাক্ষাৎকারের ব্যবস্থা করতে বলে, কিন্তু এর আগেই কাবির উদয় ভানুকে অ্যারেস্ট করার প্রস্তুতি গ্রহণ করে। সে স্টেডিয়ামের খেলার আয়োজক চন্দ্রানকে ডেকে জিজ্ঞেস করে যে উদয় ভানুর নাম টিকেটের চেক লিস্টে না থাকলেও সে স্টেডিয়ামে উপস্থিত ছিল। কয়েকজন স্টেডিয়ামে তাকে দেখেছে বলেও জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে আপনি কি জানেন? চন্দ্রান বলে, হয়তো সে অন্য কারণে আমি টিকিট বুক করেছিল। স্টেডিয়ামের হাজার হাজার দর্শকদের মাঝে কে এসব বিষয়ে খেয়াল করে বলুন তো স্যার? তাছাড়া তিনি এত বড় নেতা, কে তাকে আটকাতে যাবে? কাবির বলে, ঠিক আছে, আপনি এখন যান, প্রয়োজন হলে আপনাকে আবার ডাকবো। এরপর সে এসআই দীপককে বলে, দীপক
তুমি উদয় ভানু সম্পর্কে ডিটেলস বের করো। দীপক বলে, স্যার যদি এখন এই অ্যাঙ্গেল নিয়ে কাজ করি তবে সবাই বলবে আমাদের পূর্বের তদন্ত ভুল ছিল। কবির তখন বলে, আর যদি এই অ্যাঙ্গেল নিয়ে কাজ না করি তবে জনগণ থানায় আগুন দেবে। তাছাড়া আগে যদি ভুল পথে থাকি তবে তা সংশোধন করতে দোষের কি আছে। ওই দিন সন্ধ্যায় উদয় ভানু একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে যায়। উপস্থাপক উদয় ভানুকে রামের স্টেটমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে উদয় ভানু বলে, হ্যাঁ এটি সত্যি, আমি সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলাম, কিন্তু তার মানে এই না যে আমি আম্বানিকে খুন করেছি। উপস্থাপিকা বলে, স্টেডিয়ামের দর্শক লিস্টে আপনারও সুধীর নাম নেই, এটি সন্দেহের সৃষ্টি করেছে। উদয় ভানু বলে লিস্টে আমাদের নাম আছে কিনা তা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে, আমি তো আর লিস্ট তৈরি করিনি। ঠিক ওই সময় উপস্থাপকের কাছে খবর আসে যে উদয় ভানুর সহকারী সুধীকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার কাছ থেকে একটা অবৈধ পিস্তলও পাওয়া গেছে। এটি শোনার পর উদয় ভানুর হাসি মুখ একেবারে কালো হয়ে যায়। সে ইন্টারভিউ ফেলে স্টুডিও থেকে বের হওয়ার সময় দেখে কবির পুলিশ ফোর্স নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে। কবির উদয় ভানুকে নিয়ে রেস্ট হাউসে আসে জিজ্ঞাসাবাদের জন্য। এরপর দিন এসপি টিভিতে সাক্ষাৎকার দিয়ে বলে তাদের কাছে প্রমাণ আছে যে রাম নিজে তদন্তকে ভুল পথে পরিচালিত করার জন্য এই ভিডিও প্রচার করছে। তারা উদয় ভানুকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পায়নি, তাই তারা সেই ভিডিও প্রচার করা চ্যানেলটি ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আসলে সিডিপির সরকার এই কেসটি বন্ধ করতে চাইছিল, কারণ এর মাধ্যমে পার্টির মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল বেরিয়ে আসছিল, এজন্য পুলিশের উপর চাপ ছিল। কিন্তু কবির তারপরও তদন্ত চালু রাখে সত্য পর্যন্ত পৌঁছানোর জন্য। সে একজন দর্শকের কাছ থেকে একটি ভিডিও পায় যাতে দেখা যায় যে উদয় ও সুধী স্টেডিয়ামে বসে খেলা দেখছে। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে রামের সমর্থকরা পুলিশ স্টেশনের সামনে আন্দোলন শুরু করে। তারা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া শুরু করে। কবির যখন এসব দেখছিল ঠিক তখন তার কাছে একটা খবর আসে যে নিউজ আওয়ার চ্যানেলে আজ বিকাল 3টায় রামের অনুষ্ঠানের 4th এপিসোড প্রচার করা হবে। কবির এই খবর পেয়ে দ্রুত চলে যায় নিউজ আওয়ার চ্যানেলের অফিসে। সে চ্যানেলের হেড মিস পলসনকে বলে তারা কখন আপনাকে ভিডিও মেল করবে। পলসন বলে 2:30 মিনিটে। কবির বলে এই ভিডিও চ্যানেলে প্রচারের আগে আমাকে একবার দেখাতে হবে। পলসন প্রথমে রাজি না হলেও কবির তাকে বুঝিয়ে বলে যে ভিডিওতে উদয় ভানু সম্পর্কে কোনো সূক্ষ্ম প্রমাণ থাকলে ভিডিও প্রচার হয়ে গেলে উদয় ভানু তা নষ্ট করে ফেলতে পারে, তাই আমি চাই যদি ভিডিওতে তেমন কোনো প্রমাণ থাকে তবে ভিডিও প্রচারের আগেই উদয় ভানুকে গ্রেফতার করব। সব শুনে শেষে পলসন কবিরের কথা রাজি হয়। ঠিক 2:30 মিনিটে চ্যানেলে মেল আসে। কবির মেল ওপেন করে ল্যাপটপে ভিডিও প্লে করে। ভিডিওতে রাম ও থমাস কথা বলছিল। থমাস বলছিল উদয় ভানু দিনে 5-6টা রেড বুল ড্রিঙ্কস পান করে, যদি ওই গ্যালারি থেকে রেড বুলের ক্যান পাওয়া যেত সাইলেন্সার হিসেবে ব্যবহার করা তবে এটা নিশ্চিত যে উদয় ভানুই খুন করেছে। ভিডিওতে এটি দেখে কবির দীপককে ফোন দিয়ে বলে একজন দর্শকের কাছ থেকে সংগ্রহ করা ভিডিওতে উদয় ভানু ও সুধীর হাতে কোনো রেড বুলের ক্যান আছে কিনা তা দেখতে। দীপক ভিডিও চেক করে কবিরকে জানায় যে উদয় ভানু স্টেডিয়ামে বসে রেড বুল পান করেছিল, আর তারা সাইলেন্সার হিসেবে ব্যবহার হওয়া যে ক্যানটি গ্যালারি থেকে খুঁজে পেয়েছিল তা ছিল রেড বুলের ক্যান। এই প্রমাণের ভিত্তিতে কবির গেস্ট হাউস থেকে উদয় ভানুকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এদিকে পরদিন জেলায় নির্বাচন। রামের সমর্থকরা মহা উদ্দীপনায় কাজ করে। অবশেষে নির্বাচনে রাম তার মা রাগিনী মাতবনকে 5000 ভোটে হারিয়ে জয়ী হয়। ছেলের কাছে পরাজিত হয়েও এবার রাগিনীর মন খারাপ করে না, কারণ তার ছেলে প্রমাণ করে দিয়েছে যে সে কোনো অন্যায় করেনি। অন্যদিকে আমরা দেখি হেলেনার মনিটরিং রুমে রাম বসে আছে। তখন আমরা বুঝতে পারি এই ভিডিও রেকর্ড গোপন কোনো রেকর্ড নয়। রাম ইচ্ছে করে জেনে বুঝে হেলেনার সাহায্য নিয়ে এই ভিডিও রেকর্ড করিয়ে প্রচার করিয়েছে যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। রাম তাকে সাহায্য করার জন্য হেলেনাকে ধন্যবাদ জানায়। হেলেনা বলে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, শুধু তুমি অ্যাসেম্বলিতে বসে আমার চ্যানেলটি চালু করে দিও। রাম তখন হেলেনাকে বিয়ের জন্য প্রপোজ করে। হেলেনা কোনো জবাব না দিয়ে হাসতে থাকে। কিছুক্ষণ পর রাম থমাসকে ফোন দিয়ে সেখানে ডাকে। থমাস এসব দেখে একেবারে থ হয়ে যায়। রাম তখন থমাসকে বলে এসব হেলেনা করেছে, আমরা এখানে যা যা করেছি বলেছি সব সে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। থমাস বলে সব পাঠিয়ে দিয়েছে, তারপর কি হয়েছে? রাম বলে তারপর আর কি হবে, পুলিশ সবাইকে নির্দোষ মেনে নিয়েছে আর জনগণ ভোট দিয়ে আবার এমএলএ বানিয়ে দিয়েছে। এই কথা শুনে থমাস রামকে জড়িয়ে ধরে। পরদিন রাম, থমাস ও হেলেনা কেরালায় ফিরে আসে। রাম বাসায় ফিরে খেতে বসলে রামের মা রামের ব্যাগ থেকে কাপড় বের করার সময় ধুতিতে একটি ছোট ছিদ্র দেখে থমকে যায়, ঠিক যেন ধুতির ভেতর দিয়ে একটি বুলেট বের হয়ে গেছে। রাগিনী যখন ধুতিটি দেখছিল রামও তখন কিছুটা ভয়ের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়েছিল। এখান থেকে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। রাম যেদিন স্টুডিওতে আম্বানির কাছ থেকে জানতে পারে যে আম্বানি উদয় ভানুর সহায়তায় তার বাবাকে খুন করেছে, সেদিন থেকে সে আম্বানিকে মারার প্ল্যান করে। সে জানতে পারে যে সুধী তার কাছে যে পিস্তল রাখে তা .32 ক্যালিবারের। সে বন্দুকের মার্কেট থেকে ঠিক একই রকম .32 ক্যালিবারের একটি পিস্তল কিনে। গোপনে সে উদয় ভানুকে ফলো করে জানতে পারে যে উদয় ভানু দিনে 5-6টা রেড বুল পান করে। সে স্টেডিয়ামে গিয়ে চন্দ্রানকে সাথে নিয়ে আম্বানিকে মারার প্ল্যান বানায়। অর্থাৎ চন্দ্রান প্রকাশ্যে রামের বিরোধিতা করলেও
সে আসলে রামের প্ল্যানের সঙ্গী ছিল। স্টেডিয়ামের রিজার্ভেশনের যে লিস্টে উদয় ভানু ও সুধীর নাম ছিল, সেই লিস্ট চন্দ্রান গোপনে সরিয়ে সেখানে অন্য আরেকটি লিস্ট রেখেছিল, যাতে এটা প্রমাণ করা যায় যে উদয় ভানু সিট বুকিং না দিয়ে গোপনে স্টেডিয়ামে এসেছিল। খেলার দিন রাম তার ধুতির নিচে করে তার পিস্তল ও রেড বুলের ক্যান দিয়ে বানানো সাইলেন্সার নিয়ে যায়। চন্দ্রান আম্বানিকে রামের নির্দেশ মতো জায়গায় নিয়ে গিয়ে নিজে সরে পড়ে, আর তখনই রাম তার ধুতির নিচ থেকেই গুলি করে আম্বানিকে। গুলি গিয়ে লাগে আম্বানির গলায়, কিন্তু কেউ বুঝতে পারে না যে গুলি কে চালিয়েছে। স্টেডিয়াম থেকে আসার সময় রাম রেড বুলের ক্যানটি ফেলে আসে, আর চন্দ্রান সেটি থেকে রামের ফিঙ্গারপ্রিন্ট মুছে উদয় ভানু যেখানে বসেছিল সেখানে ফেলে আসে। এরপর রাম বাসায় গিয়ে তার পিস্তল থেকে ব্যবহার করা বুলেটের শেলটি নিয়ে চলে আসে। সেখান থেকে পার্টি অফিসে আসার সময় পথে সে সেই শেলটিও ফেলে দেয়, আর গান ক্লাবের ট্রেনিং এও সে ইচ্ছে করে একটি গুলি করে চলে আসে, যাতে ট্রেনের সিভি চাকুকে এ ব্যাপারে সাক্ষী রাখা যায় যে তার পিস্তলে 5টি বুলেটই ছিল। আদতে সে গোপনে আরো 1টি বুলেট সংগ্রহ করেছিল আম্বানিকে মারার জন্য। সিন এখান থেকে প্রেজেন্টে ফিরে আসে। রাম তার মা রাগিনীকে বলে, আমি আমার বাবার খুনিকে শাস্তি দিয়েছি, পার্টির কলঙ্ক আবর্জনাকে পরিষ্কার করেছি, এখন তুমি যদি আমাকে শাস্তি দিতে চাও দিতে পারো। রাগিনী তখন রামকে হাত মুষ্টি করে কমিউনিস্টদের মতো লাল সালাম দেয়, আর এই সিনের মধ্য দিয়েই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।